গল্পের আসরবাই অগ্নিলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায় লেখা কাকাবাবু ও আশ্চর্যদ্বীপ। 4.5 রুটির বেশি খেতে পারল না জোজো। উরুষের তরকারির স্বাদটা টকটক, খেতে মন্দ নয়, কিন্তু কাঁচকলা ভাজা মোটেই মুখে রুচল না জোজোর। বোতলের একটু জল খরচ করে সে হাত ধুয়ে নিল। ভিকো আবার তার মুখ ও হাত বেঁধে দিল আগের মতন। কুকুরটা সব দেখছে। আবার দরজা বন্ধ হওয়ার পর জোজো দৌড়ে গিয়ে দরজায় কান পেতে শোনার চেষ্টা করলো, কেউ কিছু বলছে কিনা। সেই বৃদ্ধ আর কিশোরী মেয়েটি তাকে দেখেও কোনো সাড়া শব্দ করল না। তার হাত চেন দিয়ে বাঁধা, দৈত্যের মতন চেন ভিকোর। তার কাঁধে অত জোরে ঘুষি মারল, তবু বাধা দিল না একটু। তার মানে ওরা এই দলেরই। বৃদ্ধটির বেশ ব্যক্তিত্ব আছে, মনে হয় সমাজের উঁচু মহলের মানুষ। আর মেয়েটি কি সুন্দর ফর্সা, মুখনিতে সারল্য মাখা। এরাও গুন্ডা বদমাশদের সঙ্গে যুক্ত থাকে? ছি! এরকম সন্ধেবেলা খাবার আনার মানেটা জোজোর কাছে অস্পষ্ট হয়ে গেল। রাত্রিরে আর কিছু দিবে না, সারাদিনে একবেলা খাবার। সত্যি এরা এত কৃপণ? নিজেরা নিশ্চয়ই দুবেলা খায়। আচ্ছা, এখানে তার বদলে যদি সন্তু থাকতো, তাহলে সে কি করত? সন্তু আগেও কয়েকবার বন্দী হয়েছে, নিজে নিজেই ঠিক করে বেরিয়ে এসেছে। কাকাবাবু বলেন সন্তুকে ধরে রাখার সাধ্য কারণ নেই। এখান থেকে কিভাবে বেরোতো সন্তু? সন্তু অবশ্য কুকুর দেখলে ভয় পায় না, তাহলেও এরা কুকুরদের ট্রেনিং দিয়ে রাখে। কারোর দিকে লেলিয়ে দিলে কুকুর তো তাকে কামড়াবেই। খাওয়ার সময় একমাত্র দরজা খুলে, এই দরজা কিংবা জানালা ভাঙার ক্ষমতা সন্তুরও হতো না। তাহলে সন্তু কিছু না কিছু চেষ্টা করতই। সন্তু ক্যারাটে জানে। ভিকো নামের লোকটার গায়ে যতই জোর থাক, আচমকা ক্যারাটের প্যাচ মারলে ভিকো ঘায়েল হয়ে যাবে। আর কুকুরটার দিকে যদি খাবারের বাটিটা এগিয়ে দেওয়া হয়, কুকুরটা তখন খাবার খেতেই ব্যস্ত থাকবে। ডোবারম্যান কুকুর কি নিরামিষ খায়? সেই না কথায় আছে, খিদে পেলে বাঘেও ঘাস খায়। সুতরাং কুকুরটার কতটা খিদে পেটে থাকে তার উপর অনেক কিছু নির্ভর করছে। জোজো সন্তুর মতন ক্যারাটে জানে না বটে, কিন্তু জোজোর জলের বোতলটা দিয়ে ভিকোর মাথায় মারলে নিশ্চয়ই সে অজ্ঞান হয়ে যাবে। তারপরেই তার খেয়াল হলো জলের বোতলটা কাচের নয়, প্লাস্টিকের। এটা দিয়ে মারলে এমন কিছু লাগবে না। না, অপেক্ষা করা ছাড়া জোজোর আর কিছুই করার নেই। চুপ করে বসে বসে আর কতক্ষণ অপেক্ষা করা যায়? জোজো কখন ঘুমিয়ে পড়ল তার খেয়াল নেই। তার ঘুম ভাঙল মেঘের ডাক শুনে। রাত্রে নিশ্চয়ই বৃষ্টি হয়েছে। জানালা দিয়ে জলের ছাট এসে পড়েছে মেঝেতে। তাতেও জোজোর ঘুম ভাঙেনি। এখন আবার বৃষ্টি নামবে মনে হয়। খাট থেকে নেমে জোজো জানালার কাছে গিয়ে একবার দেখল বাইরের গাড়িটা এখনো দাঁড়িয়ে আছে। জোজোর মনে হলো একটা দিন খরচ হয়ে গেল, আর মাত্র 2 দিন, তারপর কি হবে? এরা সকালে কিছু খেতে দিবে না, জলও তো লাগবে। 1 বোতল মাত্র জল, কাল রাতেই ফুরিয়ে গেছে। তাছাড়া হিসি টিসি কোথায় করবে? এ কি অন্যায় কথা! কাউকে বন্দি করে রাখবে বলে কি সাধারণ সুযোগ সুবিধাগুলোও দেবে না? জোজো গিয়ে দরজা গায়ে জোরে জোরে ধাক্কা মারতে লাগলো। প্রথমে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, যেন কাছাকাছি আর কেউ নেই। কিন্তু ডাকতে তো হবেই। ধাক্কা দিতে দিতে জোজোর কাঁধ ব্যথা হয়ে গেল। মিনিট 10 বাদে খুলে গেল দরজাটা। সেখানে দাঁড়িয়ে আছে সেই সুন্দরী কিশোরীটি। কোকড়া কোকড়া চুল, ফর্সা মুখনিতে তখনও যেন ঘুম মাখা। সে জোজোর দিকে তাকিয়ে তেলুগু ভাষায় কি যেন বলে গেল। জোজো তার এক বর্ণ বুঝল না, বুঝলেও সে উত্তর দিতে পারত না। মেয়েটি এবার ইংরেজিতে জিজ্ঞেস করলো, হু আর ইউ? রাগে জোজোর গা জ্বলে গেল। তার যে মুখ বাঁধা, তা দেখতে পাচ্ছে না মেয়েটা? ন্যাকা না হাবাগোবা? মনে মনে সে বলল,
আমি যে জন্তু নয়, একজন মানুষ, তাও বুঝতে পারছো না? এরপর মেয়েটি পরিষ্কার বাংলায় বলল, তোমাকে দেখে বাঙালি মনে হচ্ছে। মেয়েটির মুখে বাংলা কথা শুনে দারুণ চমকে উঠল জোজো। এই শত্রুপুরীতে বাংলা বলা! তারপরেই জোজোর বুকের মধ্যে যেন লাফিয়ে উঠল হৃৎপিণ্ডটা। আরে, এ তো রাধা! আরেকবার দেখা হয়েছিল। ও বাঙালি নয়, কিন্তু বাঙালি জানে। এই 2-3 বছরের মধ্যে ও অনেকটা বড় হয়ে গেছে, তাই ঠিক চিনতে পারিনি। রাধাও তাকে চিনতে পারছে না কেন? একদিন অনেকক্ষণ কথা হয়েছিল, অবশ্য রাত্রের বেলা। এর মধ্যে জোজোর চেহারা কি কিছু পরিবর্তন হয়েছে? শুধু নাকের নিচে গোফের আভাস দেখা দিয়েছে। সেও কাকাবাবুর মতন গোফ রাখবে ঠিক করেছে। মেয়েটির সঙ্গে কথা বলার উপায় নেই। সে মনে মনে চিৎকার করতে লাগলো, রাধা, রাধা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি জোজো, সেই যে কাকাবাবুর সঙ্গে সমুদ্রের ধারে। বড় হয়ে এই মেয়েটি ডাকাতদের দলে যোগ দিয়েছে। নইলেও জোজোর মুখের বাঁধন খুলে দিচ্ছে না কেন? রাধাও শেষ পর্যন্ত ডাকাত? ছি ছি ছি। এই সময় আবার কুকুরের ডাক শোনা গেল। কুকুরের চেন ধরে নিয়ে আসছে ভিকু। তার আগেই আরেকজন মহিলা চলে এলেন। এর বয়স অনেক বেশি, অন্তত 50 তো হবেই। সকালবেলাতেই খুব সাজগোজ করা, ছোট লিপস্টিক। সেই মহিলা এসে নিজেদের ভাষায় কি যেন বকুনি দিল রাধাকে। রাধাও উত্তর দিল তেড়ে ফুঁড়ে। শুরু হয়ে গেল দুজনের ঝগড়া। কুকুরটা স্থির দৃষ্টিতে চেয়ে আছে জোজোর দিকে। জোজো এক পাও এগোতে সাহস করল না। হঠাৎ ঝগড়া থামিয়ে মহিলাটি ভিকোকে কি যেন আদেশ করলেন। ভিকো অমনি জোজোর কাঁধ ধরে টানতে টানতে নিয়ে চলল। এক জায়গায় নামতে হলো সিঁড়ি দিয়ে। মাটির তলাতেও ঘর আছে মনে হয়। একটা সুড়ঙ্গের মধ্য দিয়ে অনেকখানি টেনে নিয়ে গিয়ে ভিকো ঠেলে দিল একটা ছোট্ট ঘরের মধ্যে। এই জায়গাটা একেবারে ঘুটঘুটে অন্ধকার, ঠিক আসল বন্দিশালার মতন। এরকম আগে কখনো হয়নি যে কাকাবাবুর সামনেই কেউ গুলি চালালো, অথচ কোনো বাধা দিতে পারলেন না। জোজোকে ধরে নিয়ে গেল, অথচ সন্তু আটকাবার কোনো চেষ্টাই করতে পারল না। এরকম আগে হয়নি। নরেন্দ্র বর্মার গায়ে গুলি লাগার পর তিনি মারা গেছেন কিনা এই চিন্তায় তখন কাকাবাবুর কাছে প্রধান। তিনি দেখলেন নরেন্দ্র বর্মা কাত হয়ে পড়ে আছেন, তার সারা বুকে রক্ত ভেসে যাচ্ছে। সন্তুও অজ্ঞান। অন্য বোটটা জোজোকে নিয়ে চলে যাচ্ছে, কাকাবাবু সেদিকে দেখলেনই না। তিনি সঙ্গে সঙ্গে গিয়ে নরেন্দ্র বর্মার পাশে বসে পড়ে সিরাজউদ্দিনকে বললেন, শিগগিরই চলুন, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে, কোনো ডাক্তারের কাছে। বিশাখাপত্তনমে একটা নার্সিংহোম একেবারে শ্রীরামকৃষ্ণ বিচের ওপরেই। সেখানে পৌঁছতে 50 মিনিট লেগে গেল। এর মধ্যে সন্তুর জ্ঞান ফিরে এসেছে, কিন্তু নরেন্দ্র বর্মার শরীরে কোনো সাড় নেই। বেঁচে আছেন কিনা বোঝা যাচ্ছে না। কাকাবাবুর বারবার ডাকছেন, নরেন্দ্র, নরেন্দ্র, আর হাউ হাউ করে কাঁদছেন ছেলে মানুষের মতন। নার্সিং হোমের ডাক্তার বললেন, অনেক রক্ত বেরিয়ে গেছে, আর বেশি দেরি হলে বাঁচানো যেত না, 2 বোতল রক্ত দিতে হবে। কাকাবাবু ডাক্তারের হাত জড়িয়ে ধরে বললেন, আমি রক্ত দেব, সন্তু রক্ত দিবে, যে কোনো উপায় হোক আমার বন্ধুকে বাঁচান। ডাক্তার কাকাবাবুকে বললেন, আপনি তো বিচলিত হবেন না, সবার রক্ত তো নেওয়া যায় না, ব্লাড গ্রুপ পরীক্ষা করে দেখছি। আপনি শান্ত হয়ে বসুন, আমরা ওকে অপারেশন টেবিলে নিয়ে যাচ্ছি। এর মধ্যে খবর পেয়ে চলে এলেন পুলিশ কমিশনার ও আরো অনেকে। নরেন্দ্র বর্মার ভাগ্যটা ভালো বলতে হবে। 2টো গুলিই লেগেছে তার বাঁ কাঁধের ঠিক নিচে। আরো একটু নিচে লাগলে আর চিকিৎসার কোনো সুযোগই পাওয়া যেত না। অপারেশন করে গুলি 2টা বার করা গেল, কিন্তু জ্ঞান ফিরে না আসা পর্যন্ত বিপদ কাটে না। কাকাবাবু সর্বক্ষণ বসে রইলেন সেই নার্সিং হোমে। তিনি কিছু খেলেন না, কিছুতেই তাকে বিশ্রাম নিতে পাঠানো গেল না। সন্তুর মাথাতেও অনেকখানি গর্ত হয়ে গেছে, সেলাই করতে হলো 4টে।
তাকে একটা বেডে শুয়ে রাখা হলো প্রায় জোর করে। রাত 1:30টায় নরেন্দ্র ভার্মা জ্ঞান ফিরল। তিনি জল খেতে চাইলেন। এখনো তার সঙ্গে অন্য কারো কথা বলা নিষেধ। কাকাবাবু শুধু কেবিনের দরজার কাছে দাঁড়িয়ে দেখলেন বন্ধুকে। দুজনের চোখাচোখি হলো। অত রাতে কাকাবাবু পুলিশ কমিশনার পদ্মনাভনকে ফোন করে জিজ্ঞেস করলেন, আমি কি এখন আপনার বাড়িতে গিয়ে 1 কাপ কফি খেতে পারি? পদ্মনাভন বললেন, হ্যাঁ, অবশ্যই আসতে পারেন। আমার বাড়িতে সারা রাতে কফির ব্যবস্থা থাকে। তবে ট্যাক্সি করে আসবেন না। নার্সিংহোমের বাইরে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। সেই গাড়ি আপনাকে পৌঁছে দেবে। সন্তু এর মধ্যে ঘুমিয়ে পড়েছে। তাকে আর ডাকলেন না কাকাবাবু। পদ্মনাভনের বাড়ির সামনে ভেতরে জ্বলছে অনেক আলো। ঘোরাফেরা করছে কিছু লোক। এত রাত বলে মনেই হয় না। কাকাবাবুকে দোতলায় দিয়ে বসিয়ে পদ্মনাভন বললেন, আমি জানি সারাদিন আপনার পেটে একটা দানাও পড়েনি। কফির সঙ্গে গরম গরম 2টো চিংড়ির কাটলেট খান। কাকাবাবু বললেন, এত রাতে গরম গরম চিকেন কাটলেট? আপনার ঘুম নষ্ট করার জন্য আমার আসতে লজ্জা করছিল। কিংবা আমার হাতে বেশি সময় নেই। পদ্মনাভন বললেন, আপনার লজ্জা পাবার কোনো কারণ নেই। প্রায় প্রতি রাতে আমাদের বাড়িতে এরকম চলে। সে কি, আপনার স্ত্রী আপত্তি করেন না? আমার স্ত্রী তো এখানে থাকেন না। তিনি হায়দ্রাবাদের একটা কলেজে পড়ান। তবে এখানে থাকলেও আপত্তি করতেন না। তিনি আমার স্বভাব জানেন। অফিসে তো সর্বক্ষণ বাইরের লোক আসে, কিংবা মিনিস্টারদের ফোনের কথা শুনতে হয়। আমার অফিসারদের সঙ্গে সব জরুরি কাজের কথা হয় এই সময়। আপনি ঘুমান কখন? পুলিশের লোকদের কম ঘুমানো শিখতে হয়। আমি ঘুমাই ঠিকই, রাত 3:30 থেকে সকাল 7:30। ওই সময়টাতে দেখবেন পৃথিবীতে কেউ ডিস্টার্ব করে না। মাত্র 4 ঘন্টা ঘুম, ব্যাস। নেপোলিয়নও শুনেছি 4 ঘন্টা ঘুমাতেন। তবে তিনি নাকি ঘোড়ার পিঠে যেতে যেতেও ঘুমিয়ে নিতেন। সেটা আমি পারি না। আমি কেন এত রাতে এসেছি বুঝতে পারছেন? প্রত্যেকটি ঘন্টা মূল্যবান। ওরা মাত্র 3 দিন সময় দিয়েছে। তার মধ্যে ডিমোলোকে মুক্তি না দিলে ওরা জোজোর মুন্ডু কেটে আমার দোরগোড়ায় রেখে যাবে বলেছে। পদ্মনাভন গম্ভীর হয়ে গিয়ে নিজের চিবুক চুলকোতে লাগলেন। কাকাবাবু কফির কাপ হাতে নিয়ে ভুলে গেলেন চুমুক দিতে। একটু পরে একটা দীর্ঘশ্বাস ফেলে পদ্মনাভন বললেন, আমি সব শুনেছি, কিন্তু রায়চৌধুরী সাহেব, আমাদের হাত পা যে বাঁধা। কেন্দ্রীয় সরকারের নির্দেশ আছে, অপহরণকারীদের কোনো দাবি মানা হবে না। না হলে দিন দিন ওদের দাবি বেড়েই চলবে। অপহরণও দিন দিন বেড়েই চলেছে। যেমন করেই হোক ওদের ঠান্ডা করতেই হবে। কাকাবাবু বললেন, অপহরণ করে তো খুনও হচ্ছে। ওদের দাবি না মানলে ওরা জোজোকে খুন করে ফেলতে পারে। পদ্মনাভন বললেন, তা অসম্ভব নয়। এরা অতি নৃশংস। ডিমোলোকে ধরার জন্য হইচই পড়ে গেছে। অনেকগুলো কেস আছে তার নামে। আমরা খবর নিয়েছি যে লম্বা লোকটির কথা আপনি বলেছেন, তার নাম রকেট। ওই নামেই সবাই তাকে জানে। এই রকেট হচ্ছে ডিমোলোর ডান হাত। ওদের দলে একজন মহিলাও আছে। তার আর রকেটের ক্ষমতা প্রায় সমান সমান। পুলিশ ওদের খুঁজে পাচ্ছে না কিছুতেই। কাকাবাবু সামনে কাচের টেবিলে প্রচন্ড জোরে একটা কিল মেরে চিৎকার করে বললেন, আপনি ভেবেছেন কি আমরা এখানে বসে অকারণ কথা বলে যাব আর ওরা জোজোকে খুন করে ফেলবে? কিছুতেই না, কিছুতেই না। একটা ব্যবস্থা করতেই হবে। কাচের টেবিলটা ফেটে গেছে। কাকাবাবু চিৎকার শুনে পাশের ঘর থেকে কয়েকজন ছুটে এলো। পদ্মনাভন বললেন, রায়চৌধুরী সাহেব, আপনি শান্ত হন। আমরা সব রকম চেষ্টা করবই। অন্য একজনের দিকে তাকিয়ে তিনি বললেন, বেঙ্কট, তুমি তো কেসটা সব জানো। ডিমেলোকে ছেড়ে দেওয়ার কোনো উপায় আছে? বেঙ্কট বলল, একমাত্র মুখ্যমন্ত্রী ছাড়া আর কেউ সে অর্ডার দিতে পারেন। কাকাবাবুর উত্তেজনা এখনো কমেনি। তিনি আবার চেঁচিয়ে বললেন, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাব, এক্ষুনি। বেঙ্কট বলল, স্যার, মুখ্যমন্ত্রী জাপান গেছেন, 4 দিন পরে ফিরবেন।
ওই ডিমুলোর দলবলে ডেরা খুঁজে বের করা ছাড়া উপায় নেই। পদ্মনাভন বললেন, মুশকিল হচ্ছে ওরা ঘন ঘন ডেরা বদলায়, আর এখানে সমুদ্রে অনেক ছোট ছোট দ্বীপ আছে, তার কোনো একটা যদি লুকিয়ে থাকে সবগুলো দ্বীপ খুঁজতে অনেক সময় লেগে যাবে। ভেঙ্কট বলল, ওই ডিমেলোকে যদি ওরা জেরা করা যায় সে হয়তো জানবে। কাকাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, চলুন, আমি ডিমেলোকে নিজে জেরা করব। চলুন চলুন। পদ্মনাভন বললেন, এত রাতে কি জেলখানা যাওয়া সম্ভব? আপনি একটু ঘুমিয়ে নিন, হয়তো ঘুম আসবে না, তবু শুয়ে থাকুন, তাতেও বিশ্রাম হবে। ঠিক সকাল 9টায় আমি আপনাকে নিয়ে যাব। জেলের মধ্যে গিয়েও কারোর সঙ্গে দেখা করা সহজ নয়, অনেক নিয়মকানুন মানতে হয়। কারামন্ত্রী নিরঞ্জন ওসমানের সঙ্গে যোগাযোগ করে পদ্মনাভন সে ব্যবস্থা করে ফেললেন। পদ্মনাভন ঠিকই বলেছিলেন, হোটেলের বিছানায় শুয়ে 1 মিনিটও ঘুমোতে পারেননি কাকাবাবু। সন্তুকে ওরা ধরে নিয়ে গেলে এত চিন্তা করতেন না। সকাল হতেই স্নান টান সেরে নিয়ে কাকাবাবু চলে এলেন নার্সিংহোমে। সন্তু দাঁড়িয়ে আছে বাইরে, তার মাথায় সেলাই হয়েছে বটে, কিন্তু তার জন্য সে শুয়ে থাকতে চায় না, এর মধ্যেই অস্থির হয়ে উঠেছে। নরেন্দ্র বর্মার কাঁধ আর বুক জোড়া মস্ত বড় ব্যান্ডেজ, তার বিপদ কেটে গেছে, কিন্তু এখনো কথা বলা নিষেধ। একজন নার্স তাকে চা খাইয়ে দিচ্ছে। কাকাবাবু তার পাশে এসে বললেন, নরেন্দ্র, তোমাকে কথা বলতে হবে না, এখানকার পুলিশ আমাকে সব রকম সাহায্য করছে। একটু পরেই আমি ডিমুলের সঙ্গে দেখা করতে যাচ্ছি জেলখানায়, আবার দুপুরে আসবো তোমার কাছে। ডাক্তারের নির্দেশ অগ্রাহ্য করে নরেন্দ্র বর্মা বললেন, তাহলে এবারে আমিও বেঁচে গেলাম, কি বলো? কাকাবাবু বললেন, হ্যাঁ, আর কোনো ভয় নেই, তবে আমি প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। নরেন্দ্র বর্মা বললেন, রাজা, তুমি নাকি কাঁদছিলে? হ্যাঁ, বলো কি, তুমি কাঁদতে পারো? আমি তো আর পারি না। নার্সটি বললেন, আপনি কথা বলবেন না প্লিজ। নরেন্দ্র বর্মা সে কথাও না শুনে সন্তুকে জিজ্ঞেস করলেন, জোজো কোথায়? সন্তু আমতা আমতা করে বলল, আছে, জোজো ভালো আছে। নরেন্দ্র বর্মা বললেন, ওরা পুলিশ সেজে এসেছিল বলে আমরা প্রথমে কিছু সন্দেহ করিনি, কিন্তু উচিত ছিল প্রথম থেকে আমাদের সতর্ক থাকা। কাকাবাবু বললেন, ঠিক আছে নরেন্দ্র, আমরা এখন আসছি। নরেন্দ্র বর্মা বললেন, আমাদের আর সেই দ্বীপে ভূত দেখতে যাওয়া হলো না, তবে যাব, ঠিকই যাব, একটু সেরে উঠি। কাকাবাবু ঝুঁকে নরেন্দ্র বর্মার কপালে একটু হাত রেখে বললেন, নিশ্চয়ই যাব। পদ্মনাভন গাড়ি পাঠিয়ে দিয়েছেন, তার সঙ্গে দেখা হলো জেলের গেটের কাছে। কারামন্ত্রী নিরঞ্জন ওসমান নিজেও সেখানে উপস্থিত হয়েছেন। তিনি কাকাবাবুর হাতে হাত মিলিয়ে বললেন, আমি আপনার কথা জানি, সেই যে আগে একবার আরাকু ভ্যালিতে একটা সাংঘাতিক স্মাগলারদের গ্যাংকে ধরিয়ে দিয়েছিলেন। কাকাবাবু বললেন, তাতে আমার বিশেষ কিছু কৃতিত্ব ছিল না, যা কিছু এই ছেলেটিই করেছে। হ্যান্ড গ্রেনেডগুলি সব ধ্বংস করে দিয়েছিল। তিনি সন্তুর কাঁধে হাত দিলেন, সন্তু লজ্জায় মুখ নিচু করে ফেলল। ওসমান বললেন, আপনার ডিমুলোকে জেরা করে দেখুন, কিছু বার করতে পারেন কিনা। এর মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে, তিনি আপনাদের জানাতে বলেছেন যে ডিমুলোকে তো একেবারে মুক্তি দেওয়া যাবে না, তবে বাবা মায়ের অসুখ বা মেয়ের বিয়ের নামে 2-1 দিনের জন্য ছেড়ে দেওয়া যেতে পারে, অবশ্য জামিন রাখতে হবে। এই জেলটি অনেক পুরনো আমলের, আগাগোড়া পাথরের তৈরি, বাইরের থেকে দুর্গ বলে মনে হয়। সুপারের ঘরটি সুন্দরভাবে সাজানো গোছানো, একটা টেবিলকে ঘিরে অনেকগুলো চামড়ার চেয়ার, দেওয়ালে গান্ধীজি, নেতাজি, নেহরুজি, রাষ্ট্রপতি, রাধাকৃষ্ণ, এরকম অনেকের ছবি। ডিমিলোকে আনা হলো সেই ঘরে, প্রায় 6 ফুট লম্বা, মাথার চুল খুব ছোট করে ছাটা, মুখোনা চৌকোনা ধরে, চোখ দুটো ছোট ছোট, কয়েদের পোশাক নয়, সাধারণ প্যান্ট শার্ট পরা। ঘরে ঢুকেই সে বলল, আমি আপনাদের সঙ্গে কোনো কথাই বলবো না, আমার একজন উকিল চাই। জেল সুপার অরবিন্দন বললেন, উকিল পরে হবে, এখন আমরা যা বলতে চাই শোনো। কাকাবাবু অরবিন্দনকে বললেন, ওকে বসতে বলুন। অরবিন্দন বললেন,
কয়েদিতে বসার নিয়ম নেই, দাঁড়িয়েই থাকুক। কাকাবাবু বললেন, ইনি তো এখনো কয়েদি নন, বিচার হয়নি। আদালত থেকে ওকে জেল কাস্টডিতে রাখতে বলা হয়েছে। বিচারের শাস্তি না হলে অপরাধী বলা যায় না। ডিমেলেও কাকাবাবুর দিকে মুখ ফিরিয়ে তাকালো, তারপর নিজেই বসে পড়ল একটা চেয়ার টেনে। কাকাবাবু তাকে বললেন, মিস্টার ডিমেলো, পুলিশ আপনাকে সন্দেহের বশে গ্রেফতার করেছে। বিচারে যদি আপনাকে দোষী প্রমাণিত না করা যায় তাহলেই আপনি মুক্তি পাবেন। তার আগেই আপনি ছাড়া পেতে চাইছেন। আপনি অনেকদিন এই লাইনে আছেন, কাজে সম্ভব নয় তাকে আপনি জানেন না? ডিমেলো বলল, কে বলো সম্ভব নয়? জামিনে ছেড়ে দেওয়া যায়। টাকা নকল করা কাজে আমি মোটেই যুক্ত নেই, তা পুলিশ ভালোভাবেই জানে। ওই স্কাউড্রেল ধুমলটা বদমাইশি করে আমাকে ধরিয়ে দিয়েছে। পদ্মনাভন বললেন, তোমার নামে আরো 3টি বড় বড় কেস আছে, তখন তোমাকে ধরা যায়নি। ডিমেলো বলল, ওসব কথা বাদ দিন। টাকা জাল করার ফেঁসে কেসে ধরেছেন, সে কাজ আমি করিনি। তাহলে কেন ধরে রাখবেন? পদ্মনাভন বললেন, এত অদ্ভুত কথা। ছিচকে চুরির অভিযোগে একজনকে ধরা হলো, তারপর ইনভেস্টিগেশনে দেখা গেল ওই চুরিটা সে করেনি বটে, কিন্তু আগে 2টো খুন আর ডাকাতি করেছে। তবু তাকে ছেড়ে দেওয়া হবে? ডিমেলো বলল, হ্যাঁ, এই কেসটা ফলস, সেজন্য আমাকে ছেড়ে দিতে হবে। পুরনো কেসগুলোর জন্য যদি আমাদের হিম্মত থাকে, আমাকে আবার ধরার চেষ্টা করুন। কাকাবাবু বললেন, এই যে দেখছি চোর পুলিশ খেলা, এর মধ্যে আমাদের জড়াচ্ছেন কেন? একটা ছোট ছেলেকে ধরে রেখেছেন। ডিমেলে বলল, হ্যাঁ, বদলা নেওয়ার ভয় তো দেখাতেই হবে, নইলে পুলিশ কি এমনি এমনি আমাকে ছাড়বে নাকি? 3 দিনের মধ্যে আমি মুক্তি না পেলে শুধু ভয় দেখানো নয়, সত্যি ওই ছেলেটি খুন হয়ে যাবে। তারপর ধরা হবে আরেকজনকে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, খুন হয়ে যাবে? ডিমেলো 2 কাজ ঝাঁকিয়ে বলল, একেবারে 100% সত্যি। কাকাবাবু এতক্ষণ শান্তভাবে কথা বলছিলেন, এবার ঠান্ডা কঠিন গলায় বললেন, শোনো ডিমেলো, ওই যোজু নামের ছেলেটির জীবনের দাম আমার চেয়েও বেশি। আমার অনেক বয়স হয়ে গেছে। ওই জোজোর যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি নিজে তোমাকে গুলি করে মারব, তারপর আমার ফাঁসি হয় তো হবে। ডিমেলো বলল, আমাকে ওসব ভয় দেখে কোনো লাভ নেই, আমাকে একবার জেল থেকে বেরোতেই হবে। পদ্মনাভনের পকেট সেলফোন বেজে উঠল। তিনি উঠে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে সেটা কথা বলতে বলতে কাকাবাবুকে হাতছানি দিয়ে কাছে ডাকলেন। কাকাবাবু যেতেতেই তিনি বললেন, মিস্টার রায়চৌধুরী, আমার অফিস থেকে ফোন করছে। একজন মহিলা বারবার ফোনে আপনার ঠিকানা জানতে চাইছে। তিনি বললেন তার খুব জরুরি দরকার। কাকাবাবু ভ্রু কুঁচকে বললেন, একজন মহিলা? আমার তো এখানে সেরকম কেউ চেনা নেই। পদ্মনাভন বললেন, তিনি তার নাম জানতে চান না, তিনি আজই আপনার সঙ্গে কোনো কারণে দেখা করতে চান। আপনার হোটেলের নাম তো হুট করে সবাইকে এখনো জানানো যায় না, কার কি মতলব থাকে কে জানে। কাকাবাবু বললেন, শেষ পর্যন্ত কি একজন মহিলাকেও ভয় দেখতে হবে নাকি? পদ্মনাভন বললেন, আপনি জানেন না আজকাল মেয়েরাও কত দুঃসাহসের কাজ করে? এই ডিমোয়ের মতন লোকদের দলে সবসময় 2-3 জন নারীও থাকে। কাকাবাবু বললেন, মহিলাটি যদি আবার ফোন করে তাকে জানিয়ে দেওয়া হোক আপনার অফিসে এসে দেখা করতে, সেখানে আমি থাকব। পদ্মনাভন বললেন, সে কথা জানানো হয়েছিল, মহিলাটি থানায় আসতে রাজি নয়। সে একা একা আপনার সঙ্গে দেখা করে কিছু বলবে। কাকাবাবু বললেন, আমার কৌতূহল হচ্ছে, তাহলে আমার হোটেলের নামই জানিয়ে দিন। দুপুরবেলা 12টা থেকে 1টা পর্যন্ত আমি সেখানে থাকব, কি আর হবে। পদ্মনাভন বললেন, ডিমলের পেট থেকে কোনো কথা বের করে যাবার বলে মনে হয় না। মুশকিল হচ্ছে, অনেক চেষ্টা করেও ওর আস্তানাগুলো আমরা কিছুতেই খুঁজে বার করতে পারিনি। কাকাবাবু বললেন, ওকে যদি আজই ছেড়ে দেওয়া হয় ও কোথায় যাবে? পদ্মনাভন বললেন, আমার ধারণা ও সোজা কোনো হোটেলে গিয়ে উঠবে, সেখান থেকে আমাদের চোখে ধুলো দিয়ে পালাবে। জোজোকে যেখানে লুকিয়ে রেখেছে সেই জায়গাটা নিশ্চয়ই আমাদের দেখিয়ে দেবে না। এই কিডন্যাপিং কেসগুলো পুলিশ প্রায় অসহায়,
চেয়ারে ফিরে এসে কাকাবাবু সোজা ডিবুলের চোখের দিকে তাকিয়ে রইলেন। ডিবুলেও চোখ সরালো না। খানিক বাদে কাকাবাবু বললেন, জোজোকে যদি ছেড়ে দাও তাহলে আমরা ভাইজাগ ছেড়ে চলে যাব কলকাতায়। তোমাদের কোনো ব্যাপারে মাথা গলাবো না। আর যদি জোজোকে না ছাড়তে চাও তাহলে আমি তোমার নামে যত অভিযোগ আছে তার সব প্রমাণ জোগাড় করে দেব। তোমাদের দলের সর্বনাশ করে দেব, কেউ বাইরে থাকবে না। ডিমেলো বলল, ঠিক আছে, চ্যালেঞ্জ রইল। আমাকে বিনা শর্তে মুক্তি না দিলে ওই ছেলেটি বাঁচবে না, এই আমার শেষ কথা। জেলখানা থেকে বেরিয়ে এসে পদ্মনাভন বললেন, দেখলেন তো, হার্ড নাট টু ক্র্যাক। ডিমেলোকে মারধর করলেও ওর পেট থেকে কোনো কথা বার করা না। কাকাবাবু বললেন, পেট থেকে না বেরোলে মাথা থেকে বার করার উপায় আছে। আজকে দিনটা অন্যভাবে চেষ্টা করা যাক। যদি জোজোর খোঁজ না পাই তাহলে কাল এসে আমি ডিমেলোকে আমার দায়িত্বে জেলের বাড়ি নিয়ে যাব। সন্তু বলল, কাকাবাবু, আমাদের বোট যিনি চালাচ্ছিলেন তার নাম সিরাজউদ্দিন তারিক। তিনি হয়তো অন্য বোটটার চালককে চিনতে পারেন। যদি তাকে খুঁজে বের করা যায়। পদ্মনাভন বললেন, তারিককে কালই জেরা করা হয়েছে। অন্য বোটের চালককে সে চেনে না, তবে আবার দেখলে চিনতে পারবে। কাকাবাবু বললেন, এদিকে যতগুলি মোটর বোট আছে তাদের মালিক আর চালকদের তালিকা করুন। বিকেলের মধ্যে তাদের সকলের সঙ্গে যোগাযোগ করতে হবে। ফ্রেড নামে একজন চালকের সঙ্গে অবশ্যই কথা বলতে হবে। তার আগে এই মহিলাটি আমাকে কি জানাতে চায় সেটা দেখা দরকার। পদ্মনাভন ফিরে গেলেন তার অফিসে। সন্তু আর কাকাবাবু হোটেলে এসে ঘরে গিয়ে নিচের লবিতে বসে রইলেন। ঘড়িতে ঠিক 12টা বাজে। অন্য লোক যাচ্ছে আসছে। 12টায় অনেক হোটেল ছেড়ে চলে যায়। এই হোটেলের একতলা একটা রেস্তোরাঁ আছে। অনেক বাড়ির লোকও খেতে আসেন এখানে। হঠাৎ সন্তু একসময় বলে উঠল, রাধা। কাকাবাবু বললেন, রাধা? কোন রাধা? কোথায়? সন্তু বলল, বাহ, তোমার মনে নেই? অন্ধ্রের মেয়ে, একসময় কলকাতায় থাকতো, বাংলা জানে, আগেবার দেখা হয়েছিল। কাকাবাবু বললেন, রাধা? মানে সেই রাধা? রাধা গোমেজ? পিটার গোমেজের মেয়ে? সে কোথায়? সন্তু বলল, এইমাত্র এসে কাউন্টারে দাঁড়ালো, দেখো। কাউন্টারে দাঁড়িয়ে আছে শাড়ি পরা একটা চিপচিপে চেহারার মেয়ে, মাথায় ফুল গোজা, চোখে কালো রোদ চশমা। কাকাবাবু ভ্রু কুঁচকে বললেন, এই সে রাধা? এত বড় হয়ে গেছে। 2-3 বছর আগে যাকে দেখেছি সে তো ছিল একটা বাচ্চা মেয়ে। সন্তু বলল, যারা ছোট থাকে তারা কি বড় হয় না? আমিও তো বড় হয়েছি। ও বোধ হয় আমাদের দেখতে পায়নি। উঠে গিয়ে কাউন্টারের কাছে গিয়ে ইংরেজিতে বলল, যদি ভুল হয় মাফ করবেন, আপনি কি রাধা গোমেজ? মেয়েটি সন্তুর দিকে মুখ না ফিরিয়ে কাপা গলায় বলল, সন্তু দাদা, আমি তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু এখানে কথা বলা যাবে না। তোমরা নিজেদের ঘরে চলে যাও, আমি একটু পরে যাচ্ছি। সন্তু কাউন্টার থেকে চাবি চেয়ে নিয়ে ইঙ্গিত করল কাকাবাবুর দিকে। তারপর লিফটের কাছে গিয়ে দাঁড়ালো। রাধা এসে পৌঁছল ঠিক 5 মিনিট পরে। নিজেই ঘরের দরজা বন্ধ করে দিয়ে রাধা বলল, আমি ওদের চোখ ধুলো দিয়ে অনেক ঘোড়া পথে এসেছি, তবু বলা যায় না। যদি টের পায় যে আমি তোমাদের কাছে এসেছি তাহলে আমার মা আমাকে মেরে ফেলবে। কাকাবাবু বললেন, আগে বসো, জল খাও। সন্তু, জল দে। কেন রাধা? তোমার মা তোমাকে মেরে ফেলবেন কেন? মা কি কখনো মাকে মেরে ফেলে? রাধা বলল, কাকাবাবু, তোমার মনে নেই আমার মায়ের কথা? আমার নিজের মা নয়, নতুন মা। সবাই যাকে পঞ্চম মা বলে। তোমাকেও তো সে মেরে ফেলতে গিয়েছিল সেবার। কাকাবাবু বললেন, হ্যাঁ, এবার মনে পড়েছে। খুব দুর্দান্ত মহিলা। পুলিশ অবশ্য ওর বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারেনি। তবে তোমার বাবা তো জেল খাটছে, নাকি জেল থেকে পালিয়েছে? রাধা বলল, না না, পালায়নি। 10 বছরের জেল, ভালো হয়েছে জেল খাটছে। আমার বাবা খুব খারাপ হয়ে গিয়েছিল।
স্মাগলিংয়ের দল তৈরি করেছিল, মানুষ মারত। আমি শুধু আপনাকে অনুরোধ করেছিলাম যাতে ফাঁসি না হয়। কাকাবাবু বললেন, পিটার গোমেজ মানুষটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। তোমার মতন এমন একটা সুন্দর মেয়ের বাবা হয়ে। তোমার মা নিশ্চয়ই খুব ভালো ছিলেন? রাধা বলল, আমার মা ছিলেন, আপনারা বাংলায় যেমন বলেন, লক্ষ্মী। সন্তু বলল, তোমার বাবা জেলে, তুমি কোথায় থাকো? রাধা বলল, আমার তো 17 বছর বয়সে, তাই আমি একলা থাকতে পারি। আমার এক মামা আমার গার্জিয়ান, তার কাছেই থাকি। আমার মামা খুব নামকরা লোক, একসময় হাইকোর্টে জজ ছিলেন। কাকাবাবু খানিকটা অস্থিরভাবে বললেন, রাধা, তোমার বাকি কথা সব পরে শুনবো। এখন বলো তো, তুমি আমাদের কি খবর দিতে এসেছো? রাধা বলল, যোজদা কোথায়? সে কি একবারে আপনাদের সঙ্গে আসেনি? সন্তু বলল, যোজোকে একদল গুন্ডা ধরে নিয়ে গেছে, আর দুদিনের মধ্যে তাকে খুঁজে বার করতেই হবে। রাধা বলল, আমি তাকে দেখেছি। প্রথমে আমিও তাকে চিনতে পারিনি। বড় বড় চুল রেখেছে, অনেকটা লম্বা হয়ে গেছে। তারপর মুখটা দেখে মনে হলো। কাকাবাবু জিজ্ঞেস করল, তুমি যোজোকে কোথায় দেখলে? রাধা বলল, আমাদের বাড়িতে। কাকাবাবু আর সন্তু একসঙ্গে উঠে বলল, তোমাদের বাড়িতে? রাধা বলল, হ্যাঁ, আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, পারিনি। আমার বাবা তো জেলে, আমার মা কিন্তু এখন বদমাশ লোকদের সঙ্গে কাজকর্ম চালিয়ে যাচ্ছে। আমাদের বাড়িটিকে করে ফেলেছে ডাকাতদের আড্ডা। ওই বাড়িটাতে তো আমার ভাগও আছে। আমার এই মা আমাকে বঞ্চিত করার চেষ্টা করেছিল, আমার মামা চেপে ধরেছেন। আমার মামাকে অনেকেই ভয় পায়। মামাই বলেছেন মাঝে মাঝে আমরা ওই বাড়ি দেখতে যাব, কয়েকখানা ঘরে তালা দিয়ে রাখবো, টাকা পয়সার হিসেব নেব। কালকে গিয়ে দেখি। কাকাবাবু চেঁচিয়ে উঠে বললেন, কি দেখলে? যোজোকে ওরা মেরেছে? রাধা বলল, তা বুঝতে পারিনি, তবে মুখ বাঁধা ছিল। কাকাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, চলো, এক্ষুনি সেখানে যেতে হবে, একদম সময় নষ্ট করা যাবে না। কিন্তু তিনি সন্তুর দিকে তাকিয়ে বললেন, তোর মাথায় সেলাই করা হয়েছে, তোর যাওয়া দরকার নেই, তোকে বিশ্রাম নিতে হবে। সন্তু বলল, আমার একটুও ব্যথা নেই, আমি জোজোর কাছে যাব। কাকাবাবু কোট পরে নিতে নিতে রাধাকে জিজ্ঞেস করলেন, জোজোকে পাহারা দিচ্ছে কজন? শুধু এই পঞ্চাম্মা? রাধা বলল, আমাদের কয়েকজন পুরনো কাজের লোক আছে, তারা পঞ্চাম্মার ভয়ে চুপ করে থাকে। পঞ্চাম্মার বন্ধু হয়েছে রকেট নামে একটা লোক, সে ডিমুলো দলের একজন পান্ডা। ওরা প্রায়ই আসে, 4-5 জন। কাকাবাবু কোটের ভেতরে পকেটে রিভলভারটা একবার দেখে নিয়ে সন্তুকে বললেন, কিরে, ওরা যদি 4-5 জন হয়, তাহলে তুই আর আমি সামলাতে পারবো? সন্তু রাধার দিকে ফিরে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তুমি নিজের থেকে আমাদের কাছে এসেছো, না কেউ তোমাকে পাঠিয়েছে? রাধা খুব অবাক হয়ে বলল, আমাকে কে পাঠাবে? আমি যে তোমাদের কাছে এসেছি তাই তো কেউ জানে না। সন্তু বলল, বলা তো যায় না, কেউ হয়তো তোমাকে, মামাকে আটকে রেখেছে, তারপর তোমাকে এখানে পাঠিয়েছে, আমাদের ডেকে নিয়ে গিয়ে ফাঁদে ফেলতে চায়। রাধা হঠাৎ দুহাত মুখ চাপা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কাকাবাবু বললেন, যা, তুই কি বলছিস সন্তু? রাধা খুব সহজ সরল আর ভালো মেয়ে, ও কখনো এমন কাজ করতে পারে? তিনি উঠে এসে রাধার পিঠে হাত দিয়ে নরম গলায় বললেন, তুমি কিছু মনে করো না, আসলে ব্যাপার কি জানো, যোজোকে হারিয়ে আমার মাথা খারাপ হওয়ার উপক্রম, কিন্তু তোমাকে আমরা মোটেও অবিশ্বাস করি না। কেতো না লক্ষ্মীটি। রাধা তার ব্যাগ খুলে একটা ছোট্ট রুমাল দিয়ে চোখ মুছে বলল, কাকাবাবু, যোজোর যদি কোনো ক্ষতিও হয়, তাহলে আপনারা আমাকে মেরে ফেলবেন। মঞ্চাম্মা এমনিতেই আমাকে আর বাঁচতে দেবে না। কাকাবাবু বললেন, তোমার মঞ্চাম্মা যদি যোজোকে আটকে রাখার জন্য দায়ী হয়, তবে তাতেও এবার জেল খাটতে হবে। চলো চলো, তোমাদের সে বাড়িটা কোথায়? রাধা বলল, ঋষিকুণ্ডের কাছেই, পর্তুগিজদের একটা পুরনো বাড়ি, বাবা সারিয়ে নিয়েছিল, অনেক ঘর।
কাকাবাবু বললেন, চলো বেরিয়ে পড়ি। পদ্মনাভনকে বোধহয় একবার জানিয়ে রাখা দরকার। তিনি পুলিশ কমিশনারকে ফোন করলেন। তিনি খবর শুনে উত্তেজিত হয়ে বললেন, পিটার গোমেজের বাড়ি? সে জেলে আছে বলে ও বাড়ি আমরা সার্চ করার কথা চিন্তা করিনি। রাজাবাবু, আপনি কিছুতেই সেখানে একলা যাবেন না। শহরের বাইরে আমার এলাকা নয়, না হলে আমি নিজেই আপনার সঙ্গে যেতাম। আমি ডিজি সাহেবকে জানাচ্ছি, বাছাই করে এক গাড়ি পুলিশ আপনার সঙ্গে যাবে। আপনি আধা ঘন্টা অপেক্ষা করুন প্লিজ। আধা ঘন্টাও লাগলো না, 25 মিনিটের মধ্যে এসে গেল পুলিশ। একটা বড় স্টেশন ওয়াগান এনেছে। দেখতে পুলিশের গাড়ি বলে মনে হয় না। সবাই একসঙ্গে উঠে বসল সেই গাড়িতে। আজ সকাল থেকেই আকাশ মেঘলা, রোদ উঠেইনি। শহর ছাড়িয়ে খানিকটা বাদিয়ে চলতে লাগলো সমুদ্রের ধার দিয়ে। দুদিকে দৃশ্য ভারী সুন্দর, কিন্তু তা দেখার মন নেই। কাকাবাবু ও সন্তু দুজনে বসে আছে চুপ করে। একসময় গাড়িটা ঢুকে পড়ল জঙ্গলের মধ্যে। জঙ্গল মানে শুধুই নারকেল গাছ, তার মধ্যেও রাস্তা আছে। একটা জায়গায় জেলেদের গ্রাম, সেখানে শুটকি মাছের তীব্র গন্ধ। গাড়িটা এসে থামলো একটা বাড়ির সামনে। গেটের কাছে দাঁড়িয়ে আছে একজন খাকি পোশাক পরা পাহারাদার, তার কোমরে রিভলভার। রাধা ফিসফিস করে কাকাবাবুকে বলল, এইরকম পাহারাদার কিন্তু আগে ছিল না। পুলিশ বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন সেলিম নামের একজন অফিসার। তিনি গাড়ি থেকে নেমেই পাহারাদারটির কাছে গিয়ে নিজের ব্যাজ দেখিয়ে বললেন, পুলিশ, আমরা এই বাড়ি সার্চ করব। লোকটি কোমর থেকে রিভলভারটি তুলে নিয়ে সেলিম বললেন, এটা আপাতত আমার কাছে রইল, পরে ফেরত দেব। গাড়ি থেকে আরো পুলিশদের নামতে দেখে লোকটি বাধা দেওয়ার কোনো চেষ্টা করল না। বাড়ির থেকে টুংটাং পিয়ানোর আওয়াজ ভেসে আসছে। কেউ তার সঙ্গে গান গাইছে খুব চাপা গলায়। দরজা খুলে দিল একজন বৃদ্ধ কাজের লোক। রাধা তাকে নিজের ভাষায় কিছু বলল, লোকটি উত্তর দিল না। বারান্দার পাশে বসবার ঘরের দরজাটা খোলা, পিয়ানোর আওয়াজ আসছে সেখান থেকেই। কাকাবাবুরা ঘরে ঢুকলেন। এক কোণে পিয়ানোর সামনে বসে আছেন এক মাঝবয়সী মহিলা। তার পরনে লাল পাড় সাদা শাড়ি, চুল খোলা পিঠের ওপরে, হাতে কিংবা কানে কোনো গয়না নেই। কাকাবাবু চিনতে পারলেন, এই সে ডাকাত দলের নেত্রী মজ্জাম্মা। অতি নিষ্ঠুর, একবার কাকাবাবুকে গুলি করে খুন করতে চেয়েছিল ঠান্ডা মাথায়। এখন দেখে মনে হচ্ছে যেন খুবই ভক্তিমতী মহিলা, জীবনে কখনো বন্দুক পিস্তল দেখিয়েনি। এই দলটি দেখে বাজনা থামিয়ে জিজ্ঞেস করল, আপনারা কে? সেলিম বললেন, আমরা পুলিশ থেকে আসছি। মজ্জাম্মা বললেন, আবার পুলিশ আমার কাছে? আপনারা অন্যায়ভাবে আমার স্বামীকে জেলে 10 বছর শাস্তি দিয়েছেন। এখন আমি একা একা থাকি, আপন মনে গান বাজনা করে, তাও আবার আপনারা আমাকে জ্বালাতে এসেছেন। সেলিম বললেও, আমাদের কাছে খবর আছে যোজো নামে একটি ছেলেকে আটক রাখা হয়েছে। মজ্জামা বলল, এখানে আমি কাউকে আটক রাখবো কেন? আমার নিজেরই এখন রান্নার লোক নেই। কে আপনাদের এই আজগুবি খবর দিয়েছে? রাধা এক পা এগিয়ে জোর দিয়ে বলল, আমি। আজ ভোরবেলায় আমি ছেলেটিকে দেখেছি। মঞ্চাম্মা কাকাবাবুর দিকে তাকালই না। সেলিমকে বলল, আপনারা এর কথা বিশ্বাস করে এত দূর ছুটে এসেছেন? জানেন না এর মাথা খারাপ? এই মেয়ে তো ওর বাবাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। সেলিম তাকালো কাকাবাবুর দিকে। কাকাবাবু বললেন, বাজে কথা। ও মোটেও ওর বাবাকে ধরিয়ে দেয়নি। সে ধরা পড়েছে নিজের দোষে। রাধার জন্য ওর বাবা ফাঁসির দড়ি থেকে বেঁচে গেছে। এই মহিলাটির আসলে মাথা খারাপ, নইলে একবারে শিক্ষা হয়নি। আমার ডিমলের দলে যোগ দিয়ে এইসব কাজ করছে। মঞ্চামা বলল, ডিমলও আবার কে? কখনো তার নামই শুনিনি। কাকাবাবু বললেন, আমরা এই বাড়িটা সার্চ করব। মঞ্চমা বলল, আপনাদের কি অধিকার আছে? সার্চ ওয়ারেন্ট এসেছেন? কাকাবাবু রেগে গিয়ে বললেন, সার্চ ওয়ারেন্টের নিকুচি করেছি। সেলিম সাহেব, আর দেরি করে লাভ কি? একতলায় যে ঘরে যোজো ছিল সেখানে কেউ নেই। দোতলার সবকটি ঘর ফাঁকা। রাধা বলল,
এই বাড়িতে একটা সুড়ঙ্গ আছে, আমি জানি। সেখানে নিশ্চয় লুকিয়ে রেখেছে। মঞ্চাম্মা হা হা করে হেসে উঠল। সুড়ঙ্গের মধ্যে একটি মাত্র ঘর, শেষে কঠিন পাথরের দেওয়াল। সেই ঘরটিতেও জোজোর কোনো চিহ্ন পাওয়া গেল না। সেলিম সাহেব বললেন, পাখি উড়ে গেছে, কিংবা এই মেয়েটি যে খবর দিয়েছে তা কি পাকা খবর? রাধা বলল, আমি নিজের চোখে দেখেছি। সন্তু বলল, এই ঘরে কিছুক্ষণ আগেও কে ছিল তার প্রমাণ আছে। সেলিম জিজ্ঞেস করল, কি প্রমাণ? ঘরে এক কোণ থেকে একটা বাটি তুলে এনে সন্তু বলল, এতে একটু একটু তরকারির ঝোল লেগে আছে, হাত দিয়ে দেখুন, টাটকা। সেলিম বলল, বাপরে, তুমি দেখছি শার্লক হোমসের মতন। সত্যি তো, গতকালকের হলে শুকিয়ে যেত। কাকাবাবুর দিকে ফিরে জিজ্ঞেস করলেন, এবার কি করা হবে? কাকাবাবু বললেন, এখানে দেরি করে লাভ নেই। জোজোকে ওরা আজই সরিয়ে নিয়ে গেছে, হয়তো খুব দূরে যেতে পারেনি। সেলিমের পকেটের সেলফোনে সারে জাহাঁ সে আচ্ছা গানের সুর বেজে উঠল। সেলিমের সেটা কানের কাছে নিয়ে ভালো শুনতে না পেয়ে কি বলতে গেলে দৌড়ে বেরিয়ে গেলেন সুড়ঙ্গ থেকে। কাকাবাবুও বেরিয়ে এলেন সন্তুকে নিয়ে, তার মুখনা বিরক্তিতে ভরা। এত দূর এসেও জোজোকে পাওয়া গেল না। আরেকটু আগে যদি আসা যেত। জোজোকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাই পঞ্চামা খুব সম্ভবত জানে, কিন্তু এই এত কঠিন মহিলা, এর পেট থেকে কথা বের করা শক্ত। সেলিম ফোন বন্ধ করে বললেন, পুলিশ কমিশনার জানতে চেয়েছিলেন এখানে ছেলেটিকে পাওয়া গেল কিনা। কাকাবাবু মুখনা গোমরা করে রইলেন। সেলিম আবার বললেন, এখানে আমরা ব্যর্থ হয়েছি জেনে উনি বললেন এক্ষুনি ফিরে গিয়ে ওদের সঙ্গে দেখা করতে। উনি একজন বোট চালকের সন্ধান পেয়েছেন। কাকাবাবু বললেন, তাহলে চলুন চলুন, যাই ওখানে। নিজে আগে আগে ক্রাচ নিয়ে খানিকটা এগিয়ে আবার থেমে গিয়ে বললেন, আমার কাউকে অ্যারেস্ট করার অধিকার নেই, কিন্তু সেলিম সাহেব, আপনি কি এই মহিলাকে থানায় নিয়ে যেতে পারবেন? ওকে অন্তত একদিন আটকে রাখা দরকার। জোজোর নিরাপত্তার জন্য এই মহিলাটিকেও আটক রাখা দরকার। সেলিম বলল, হ্যাঁ, পারবো না কেন? মঞ্চাম্মার দিকে সে ফিরে বললেন, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। আপনি যদি জিনিসপত্র গুছিয়ে নিতে চান খুব তাড়াতাড়ি। মঞ্চাম্মা মুখ তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল, দুদিকে মাথা নেড়ে বলল, আমি যাব না। সেলিম বললেন, আপনাকে যেতেই হবে। মঞ্চাম্মা বলল, অত সহজ? অ্যারেস্ট ওয়ারেন্ট কোথায়? আমার বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ নেই। সেলিম বললেন, প্রমাণ আছে কি নেই সে আমরা বুঝব। কারোর উপর সন্দেহ হলেও তাকে থানায় গিয়ে জেরা করা যেতে পারে। মঞ্চাম্মা বলল, আমি যাব না, বাস। জোর করে ধরে নিয়ে যাবেন? মেয়ে পুলিশ কোথায়? পুরুষ পুলিশ আমার গায়ে হাত দিলে আমি কেস করে দেব। সেলিম একটু অসহায়ভাবে তাকলেন কাকাবাবুর দিকে, বললেন, মহিলাদের গায়ে হাত দেওয়ার নিয়ম নেই আমাদের। এই রাধা কি পারবে? রাধা যদি জোর করে ওকে টেনে নিয়ে একবার গাড়িতে তুলতে পারে। জোজোকে পাওয়া যায়নি বলে রাধা একেবারে ম্রিয়মাণ হয়ে গেছে, মুখ নিচু করে আছে। কাকাবাবু বললেন, না থাক, মেয়েকে দিয়ে তার মাকে ধরিয়ে নিয়ে যাওয়া মোটেও উচিত নয়। নিজের মা না হোক তবু তো সম্পর্কে মা। সেলিম বললেন, দুজন পুলিশকে এখানে বাইরে পাহারায় রেখে যাচ্ছি, পরে মেয়ে পুলিশ পাঠাবো। আবার গাড়িতে ওঠার পর সেলিম বললেন, এই মহিলার সাংঘাতিক মনের জোর, পুলিশ দেখে একটুও ঘাবড়ায়নি। রাধা, তুমি এর সঙ্গে থাকো কি করে? রাধা বলল, আমি এখানে থাকি না, মামার বাড়িতে থাকি। কাকাবাবু বললেন, এই মঞ্চম্মার কিছুতেই শিক্ষা হয় না। আগেরবারই ওকে জেলে পাঠানো যেত, আমাকে গুলি করে মারতে চেয়েছিল, কিন্তু আমি কোনো অভিযোগ করিনি। এখন ভালোভাবে বাঁচতে পারত, তা নয়, আমার খারাপ লোকদের সঙ্গে মিশে এইসব কাজ করছে। সেলিম বললেন, এবার জেলে ভরে দিতে হবে। গল্পের আসরবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু ও আশ্চর্যদ্বীপ। আজ ছিল এর তৃতীয় পর্ব। আমি নিয়মিত গল্প পড়ে থাকি।
আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।